স্ট্যাক আইটি জব সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি যারা আইটি রিলেটেড জব প্রিপারেশান নিচ্ছেন, জব প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু ধৈর্য দিয়ে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু জিনিস জানতে পারবেন এবং যেটা আপনার কাজে লাগবে। এবং স্ট্যাক আইটি জব সলিউশন বইটা সম্পর্কে বিস্তারিত বলবো, কারণ বইটা প্রথমে যখন বের হয়েছে অনেকের কাছে মনে হয়েছে যে এটার প্রাইস একটু বেশি, এবং একই সাথে বইটা যারা নিয়েছেন নেওয়ার পর অনেকের আমি এটাও জানি যে মনে হবে যে অনেক বড় বই। ঠিক আছে, প্রথমে মনে হবে যে আপনার দাম বেশি, পরে যখন হাতে নেবেন তখন মনে হবে যে দাম বেশি না, বইয়ের সাইজ অনেক বড়। ঠিক আছে, তো আমাদের জব প্রিপারেশানে প্রেশার্সের সংখ্যা বেশি, অর্থাৎ নতুনদের সংখ্যা বেশি থাকে সাধারণত। পুরাতন যারা আছে তারা বই তারা বুঝে যে আসলে তাদের আসলে কি দরকার, চাকরি প্রস্তুতির জন্য আসলে কোন বিষয়টা দরকার। আর যারা 4-5টা পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছে তারা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারে যে আসলে গতানুগতিক বইগুলো পড়ে, কমন কিছু জিনিস পড়ে গিয়ে, ছোটোখাটো কিছু জিনিস দেখে গিয়ে দেখা গেছে যে হয়তো যে টপিক্স থেকে কোশ্চেন করছে সেই টপিক্স যে বই পড়ছে সেই বইতেই নেই। হ্যাঁ, অথবা এমন কিছু জিনিস পড়ে গেছে যে ওয়াইসআই রেফারেন্স মডেল কী, কাকে বলে, হ্যাঁ, লেয়ার কয়টা আছে, জাস্ট বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো পড়ে গেছে, কিন্তু পরীক্ষার হলে দেখা গেছে যে একটু অ্যানালাইটিক্যাল কোশ্চেন হয়েছে এবং এমন কিছু বিষয় থেকে কোশ্চেন হয়েছে যেগুলো আসলে কমন পড়ে না। তো তখন তারা বুঝতে পারে, যারা 4-5টা পরীক্ষা দিয়েছে তারা অন্তত বুঝতে পারে যে আসলে আমাদের কতটুকু পড়তে হবে বা কতটুকু জানলে পরে আমি আইটিতে জবে ভালো করতে পারবো। আর আইটি জবে এখন আগের চাইতে কম্পিটিশন যেহেতু বাড়তেছে, সেহেতু আমাদেরকে প্রিপারেশনটা ওই লেভেলে নিতে হবে। তো সেই জন্য আমার যেটা চিন্তাভাবনা ছিল যে আমি এমন একটা কিছু চাই, একজন জব প্রিপারেশন যখন নতুন হোক আর সে পুরাতন হোক, তার এমন একটা জিনিস দরকার যেখানে সব কিছু থাকবে। মানে আমি অন্তত মানসিকভাবে শান্ত হইতে পারবো বা মানসিকভাবে একটা শান্তি পাবো যে হ্যাঁ, আমার কাছে কন্টেন্ট আছে। মূল কথা হচ্ছে যে আপনার কাছে কন্টেন্ট আছে কিনা। যদি আপনার কাছে কন্টেন্ট থাকে তাহলে আপনি অনেক বড় একটা জিনিস থেকে মুক্তি পেলেন, যে না, আমার কাছে কন্টেন্ট আছে, এখন আমার জাস্ট পড়া দরকার। ঠিক আছে, সো এইটা মাথায় রাখবেন যে আপনার কাছে কন্টেন্ট আছে কিনা। আপনি এমন একটা বই কিনলেন যে বইতে দেখা গেছে যে আপনার নেটওয়ার্কিং আছে, ডাটাবেস আছে, ওকে ফাইন, বেসিক সাবজেক্টগুলো সবই আছে, কিন্তু এখন দেখা গেছে যে বুয়েট প্যাটার্নে অনেক বিষয় থেকে নতুন বিষয় থেকে প্রশ্ন করা হয়, সেই বিষয়গুলো আপনার নেই। পরীক্ষার হলে গেলেন, সেগুলো থেকে কোশ্চেনগুলো আপনার কমন পড়লো না। অথবা এমন কোনো বিষয় আছে যেমন ডাটাবেস থেকে এমন জিনিসগুলো আছে যেগুলো আসলে অন্য বইতে আলোচনা করা কখনোই হয় না, তো সেই কারণে আপনার দেখা গেছে যে পরীক্ষার হলে গিয়ে কমন পড়বে না, তখন আপনি বিপদে পড়বেন। তো এই জন্য যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার সায়েন্সের পরীক্ষাগুলো যারা দিয়েছেন তারা অলরেডি জানেন, যারা নতুন হয়তো তারা জানে না, তাদের জন্য আমি আজকে এই জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো এখন কম্পিউটার সায়েন্সের যে পরীক্ষাগুলো হয় এগুলো কম্পিটিটিভ হয়, যেহেতু আমাদের পোস্টের সংখ্যা কম থাকে এবং বছরে খুব বেশি একটা সার্কুলার পড়ে না, সেই অনুপাতে ব্যাংকে কিছু সার্কুলার পড়ে, তো পিএসসিতে কিছু পড়ে, আর অন্যান্য প্রতিষ্ঠানের ডেস্কোটিভি, রেসিপি, জিসিবি এগুলোতে কিছু পড়ে। তো যার কারণে কম্পিটিশন একটু বেশি। ঠিক আছে, এই কারণে আর আমাদের ম্যাক্সিমাম পরীক্ষা নেয় হচ্ছে বুয়েট। সো আমার প্রিপারেশানে যারা প্রেশার্স তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার প্রিপারেশানের প্রথম স্টেপটা হবে বুয়েট প্যাটার্নে। ঠিক আছে, এখানে 3টা মেন প্যাটার্ন আমি বলবো। একটা হচ্ছে পিএসসি প্যাটার্ন। পিএসসিতে যারা পরীক্ষা দেবেন তারা এক ধরনের প্যাটার্নে নিতে হবে, কারণ এটা থিওরিটিক্যাল বেশি থাকে। আবার যারা বুয়েট প্যাটার্ন নেবেন তাদের একটা অ্যানালাইটিক্যাল বেশি থাকে, অর্থাৎ একটু ট্রিকি থাকে, প্রোগ্রামিং রিলেটেড থাকে, এসকিউএল রিলেটেড থাকে, কোয়েরি রিলেটেড থাকে, এই ধরনের প্রবলেম বেশি থাকে। আবার যারা হচ্ছে ব্যাংক প্রিপারেশান নেবেন তারা কিন্তু দেখা গেছে যে একটু এমসিকিউগুলো একটু হার্ড টাইপের হয়। দেখা গেছে যে একটা এমসিকিউ পড়তে আপনার 1 মিনিটের, 1.5 মিনিটের, 2 মিনিটের মতো সময় লাগে। সো এই টাইপের কোশ্চেনে যদি আপনাকে আনসার করতে হয়, আপনি কি বেসিক কোনো বই পড়ে আসলে বেসিক যে জিনিসগুলো 100-200 পেজের একটা বই আমি বের করে দিলাম আপনাকে, আমি আমার বিজনেসের জন্য বের করলাম, তাহলে কিন্তু হবে না। আমার টার্গেট যেটা ছিল যে আমি এমন একটা বই বের করব যেখানে সবগুলো কন্টেন্ট থাকবে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পড়বে। এখন আপনি একটা যখন বইটা কিনবেন, বইটা দেখার আগে আপনি যদি বলেন যে বইটা সাইজ বড়, ঠিক আছে, আপনি এটা বলতেই পারেন, কিন্তু আপনার আগে জিনিসটা বোঝা দরকার যে আমার পরীক্ষার সিলেবাসটা কি, আমার সেই সিলেবাসের কন্টেন্টগুলো আছে কিনা ওই বইতে, আমার যা দরকার সেটা আছে কিনা। যদি না থাকে আপনি সারাদিন একটা বই পড়ে তো আপনার লাভ হবে না। আপনি ধরুন 500 পেজের একটা বই নিয়ে বসলেন, সারাদিন পড়লেন, পড়ে গেলেন, পরীক্ষার হলে দিয়ে দেখলেন যে বিষয়টা থেকে কোশ্চেন করা আছে সেই বিষয়টা নেই, তাহলে কিন্তু আপনার এই যে 500 পেজে বা 600 পেজের একটা বই করলেন সেটা কিন্তু লাভ হবে না। আবার আমি আমার এই বইটা 1655 পেজের আমার বইটা, এটা যদি আমি 3টা পার্ট করতাম, দেখেন আমি যদি 3টা পার্ট করতে পারতাম, নিশ্চিন্তে 3টা পার্ট করতে পারতাম,
আমি আমাকে অনেকেই বলেছেন যে 3টা পার্ট করার জন্য, বাট আমি করেছি এই জন্য যে আমি একই সাথে যদি বের করি আমি হয়তো 750 টাকা বিক্রি করতেছি, বাট আমি যদি 3টা পার্ট করতাম, পার্ট 1, হ্যাঁ, পার্ট 2, পার্ট 3 এভাবে নাম দিতাম, দিয়ে 300 টাকা 300 টাকা 300 টাকা করতাম, তাহলে 900 টাকা, তাহলে কিন্তু আমার একটা চরম একটা বিজনেস হতো যে একই ব্যক্তি 3টা বই কিনলে 3টা বই কিনা লাগতো, কারণ 3টা বইয়ে 3 রকমের কন্টেন্ট, ঠিক আছে। সো 3টা বই কেনা লাগতো, 900 টাকা আমার বিজনেস। আমি কিন্তু সেটা চিন্তা করিনি, আমি চিন্তা করছি যে বই আমার অন্তত একটা স্টুডেন্ট নতুন আসছে, সে বুঝতে পারে না যে আসলে কোন বই কিনবে, কোন বইতে কিনলে তার সেই সব কন্টেন্ট পাবে, এটা অনেকেই বুঝতে পারে না। তো এক্ষেত্রে অনেকেরই অসুবিধা হয়, সেই জন্য আপনি একটা বই কিনবেন, আপনি নিশ্চিন্ত যে আপনার এই বইতে সব কিছু আছে, ঠিক আছে। আপনার প্রিপারেশনের জন্য যতগুলো সাবজেক্ট দরকার হবে ততগুলো আছে, কিন্তু আপনাকে সব কিছু পড়তে হবে না। কেন হবে না আমি একটু এক্সপ্লেন করবো একটু পরেই। আবার আপনি এই বইটা কেনার পরে আপনি কিভাবে পড়বেন সেটা অনেকে বুঝতে পারে না, যে এত বড় বই পড়বো না বা পড়ার ইচ্ছা থাকবে না, বা এত কিছু কিভাবে পড়বো, হ্যাঁ, অনেকেই করতে। কারণ প্রেশার যারা পড়ালেখা করার ইচ্ছা থাকে বা একটু অ্যাগ্রেসিভ থাকে, তারা কিন্তু ঠিকই কিন্তু বইটা নিয়ে পড়া শুরু করবে। হ্যাঁ, প্রোগ্রামিং সিটা ভালো লাগছে, অ্যালগোরিদম ভালো লাগছে, আমার কুয়েরি লাস্ট এক্সারসাইজ আছে, আমি এই সব কিছু একটু একটু করে দেখবেন যে আপনার বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অনেকে সেটা বোঝার আগেই বই দেখে বলে যে না, এত বড় বই পড়া যাবে না, ছোটোখাটো একটা পড়বো, কিন্তু ছোটোখাটো পড়ে গিয়ে যে কমন পড়বে না সেটা কিন্তু আর বুঝতে চেষ্টা করে না, এটা হচ্ছে বিষয়। তো আমি একটু এক্সপ্লেন করি বিষয়গুলো, যে আপনি ধরেন আপনি প্রেশার্স, আপনি বইটা কিনলেন, ঠিক আছে, আপনি কিভাবে পড়বেন। আপনার কাছে মনে হলো যে বইটা বড়, আমি জানি যে আপনাদের কাছে যারা নতুন কিনেছেন তাদের কাছে নিশ্চিন্তে মনে হয়েছে যে বইটা বড়, কন্টেন্ট অনেক, আপনি এত কিছু পড়তে পারবেন না, কিন্তু আপনাকে এত কিছু পড়তে হবেই, ঠিক আছে। কিন্তু কিছু জিনিস আপনি বাদ দিতে পারেন। যেমন আমি একটু বইতে যাই, এটা হচ্ছে আমার টপ পেজ বইয়ের, এখানে দেখতে পাচ্ছেন যে এই প্যাটার্ন বেসড আইটি জব সলিউশন। এই প্যাটার্ন বেস কেন বলতেছি, আমি বারবার বলছি এই প্যাটার্ন বেস মানে হচ্ছে যে কি আপনার জানেন যে আমি বলছি যে পিএসসি একটা প্যাটার্নে পরীক্ষা নেয়, বুয়েট এক ধরনের প্যাটার্নে কোশ্চেন করে, কুয়েট রুয়েট এক ধরনের প্যাটার্নে কোশ্চেন করে, কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষাগুলো এক ধরনের হয়, আবার বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন আরেক ধরনের হয়। সো এই কারণে আমি বলছি যে আমি এই যে ক্যাটাগরিগুলো আছে এগুলোকে আমি প্যাটার্ন অনুযায়ী ভাগ করে ফেলছি, ঠিক আছে। এই ভাগটা করলে আপনার কি হবে, আপনার প্রস্তুতিগুলো নিতে সুবিধা হবে, ঠিক আছে। কারণ অনেকেই বুঝতে পারে না যে আমি কোন প্যাটার্নে পড়বো, কোন প্যাটার্নে কোন বিষয়গুলো থেকে কোশ্চেন করে, এবং কোন প্যাটার্নে কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই বিষয়গুলো। সো আমি যদি আমার কন্টেন্টে যাই, দেখেন এখানে আমি প্যাটার্ন অ্যানালাইসিস করে লিখে দিয়েছি যে আপনি কোন ইউনিটগুলো আমার বইয়ের কোন ইউনিটগুলো পড়বেন কোন প্যাটার্নের জন্য। যেমন আমি দেখেন এখানে লিখেছি বুয়েটের জন্য যে ইউনিটগুলো আমার প্রয়োজন, প্রিভিয়াস ইয়ারে যে ইউনিটগুলো থেকে কোশ্চেন হয়েছে এবং ভবিষ্যতে হতে পারে সেই কোশ্চেনগুলো আমি ইনক্লুড করেছি, ঠিক আছে। সো আপনি এখানে যখন পড়ালেখাটা শুরু করবেন তখন এখানেও একটা প্রায়োরিটি মেনটেন করবেন, আপনি কোন সাবজেক্টটা প্রথমে পড়বেন, কোন সাবজেক্টটা শেষে পড়বেন, এটা একটা প্রায়োরিটি মেনটেন করবেন। কিছু সাবজেক্ট আছে খুবই গুরুত্বপূর্ণ সব এক্সামের জন্য, ঠিক আছে। আমি আগে প্যাটার্ন সম্পর্কে বলি, যেমন প্রথমে আমি বলে দিয়েছি বুয়েট প্যাটার্ন সম্পর্কে। বুয়েট প্যাটার্নের পরীক্ষাগুলো সাধারণত ডেস্কো, ডিপিডিসি, পিজিসিপি, পাওয়ার সেক্টরের ম্যাক্সিমাম পরীক্ষা বুয়েট নিয়ে থাকে। আর সহজ কথা হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের ম্যাক্সিমাম পরীক্ষাই নিয়ে থাকে বুয়েট, পিএসসি নিয়ে থাকে শুধুমাত্র পিএসসির পরীক্ষাগুলো। কম্বাইন্ড ব্যাংকেরগুলো সাধারণত ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার আসানুল্লাহ, এরা নিয়ে থাকে। আর বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাটা আইবিএ নিয়ে থাকে বা বুয়েটে নিয়ে থাকে মাঝে মাঝে। সো এই হচ্ছে বিষয়। সো এই জিনিসগুলো আপনার মাথায় থাকতে হবে। বিআরএবির পরীক্ষা হচ্ছে যে ওদের ওন প্যাটার্নে হয়, সেই প্যাটার্নে কী পড়তে হবে আমার এখানে উল্লেখ করে দিয়েছি। এরপরে কুয়েট রুয়েট প্যাটার্নে যেমন নেস্কো এবং ওয়েস্ট জোন, এই দুটো হয় কুয়েট রুয়েট প্যাটার্নে, দুইটার প্যাটার্ন পাই সেম। এখানে আমি কোন ইউনিট পড়তে হবে সেটা আমি উল্লেখ করে দিয়েছি। তার মানে আপনি বুঝতে পারছেন যে বই তো অনেক ইউনিট আছে, কিন্তু আপনার সব পড়তে হবে না। দেখেন বইয়ের সবচাইতে বেশি পেজ আমার দেখেন বাংলাদেশ ব্যাংকের জন্য প্যাটার্ন এখানে আছে, আইবিএ প্যাটার্ন এখানে উল্লেখ করা আছে। টেলিকম সেক্টর বলতে কি টেলিকম সেক্টর বলতে আপনার টেলিটক, বিটিসিএল, বিটিআরসি। এখন এদের সার্কুলার কিন্তু সবসময় হয় না, ঠিক আছে। ধরেন যখন বিটিসিএল এর সার্কুলার হলো তখন শুধুমাত্র আপনি টেলিকম সেক্টরটা পড়বেন, এছাড়া কিন্তু আপনার পড়ার দরকার নেই, ঠিক আছে। তখন একবার দেখলেন যে হ্যাঁ টেলিকম সেক্টরটা আমার দেখতে হবে কারণ বিটিসিএল এর পরীক্ষা। আবার কম্বাইন্ড উইথ ইলেকট্রিক্যালের সাথে কম্বাইন্ড পরীক্ষা কিন্তু কম হয়। যেমন ইলেকট্রিক্যালের সাথে কম্বাইন্ড কার হতে পারে, যেমন বিটিসিএল এর পরীক্ষা ইলেকট্রিক্যালের সাথে কম্বাইন্ড হয়, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পরীক্ষা কম্বাইন্ড হয়। তো শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি ইলেকট্রিক্যালটা পড়বেন, ইলেকট্রিক্যালটা আর অন্য ক্ষেত্রে আপনার পড়ার দরকার নেই। তার মানে হচ্ছে কি দাঁড়াচ্ছে, ইলেকট্রিক্যালের পার্টে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই দুইটা পার্টে পেজ সংখ্যা হচ্ছে প্রায় 300-র মতো। আর টেলিকম সেক্টর যদি হিসাব করেন, টেলিকম সেক্টরে আসে হচ্ছে 200-র মতো, তাহলে 500 পেজ কিন্তু এখানে নাই। আর আপনার পড়তে হচ্ছে তাহলে কত পেজ, 1100 পেজ,
ঠিক আছে। তাহলে 1100 পেজের মধ্যে আপনি বই আছে হচ্ছে যে 700 পেজের মতো, আর বাদ বাকি 400 পেজ হচ্ছে আপনার শুধুমাত্র এক্সারসাইজ। এখন আপনি যদি এক্সারসাইজ না করেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার জব প্রস্তুতি ঠিক আছে বা আপনি কিভাবে পারবেন? আমার অনেকই স্টুডেন্ট আছে, আমার নিজস্ব যে স্টুডেন্টগুলো, ওরা অনেকেই এক্সারসাইজ করতে চায়, আমি নিজেও এক্সারসাইজ করতে চাই, কারণ এক্সারসাইজ না করলে আপনার ব্রেন ক্লিয়ার হবে না, আপনার ওই কনসেপ্টটা ক্লিয়ার হবে না। আপনি যখন এক্সারসাইজ করতে যাবেন তখন আপনি বুঝবেন যে আপনি কী শিখছেন আর কী শিখেন নাই, ঠিক আছে। আর বুয়েট প্যাটার্নে সবসময় লজিক্যাল কোশ্চেন করেন, একবারে থিওরিটিক্যাল কোশ্চেন করে না। সো আপনাকে লজিক্যাল টাইপের কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ করতে হবে। সেই জন্য আমি 300 থেকে 400 পেজ শুধুমাত্র এক্সারসাইজ রেখেছি। তার মানে আপনার পড়ালেখা কিন্তু কমে গেছে, মানে আপনার অন্যান্য বইয়ের মতোই। শুধুমাত্র যখন আপনি টেলিকম সেক্টরের জন্য আসতেছেন, টেলিকম সেক্টরের বইগুলো পড়তে হবে। দেখেন, টেলিকম সেক্টরের জন্য ইউনিট হচ্ছে 14, 15, 18, 19। সো এটা আপনার সবসময় পড়তে হবে না। আপনি যখন একজন ফ্রেশার্স, তখন আপনার এই ইউনিটগুলো বাদ যাবে। এখন আবার একটু গুছিয়ে বলি যে যারা ফ্রেশার্স তারা কিভাবে শুরু করবেন। তারা শুরু করবেন সবসময়, যেটা শুরু করবেন সেটা হচ্ছে বুয়েট প্যাটার্ন দিয়ে শুরু করবেন। আপনার কাজ হচ্ছে বুয়েট প্যাটার্ন দিয়ে শুরু করা, কারণ বুয়েট প্যাটার্নে যা আছে ওগুলো সবগুলো পরীক্ষাতেই আসে, বুয়েট প্যাটার্নে এক্সট্রা থাকে, ঠিক আছে। তার মানে আপনি বুয়েট প্যাটার্ন দিয়ে শুরু করবেন, এরপরে বাদ বাকিগুলো প্যাটার্নগুলো দেখবেন যে অটোমেটিক তৈরি হয়ে যাবে। 2-1টা বিষয় অন্যান্য প্যাটার্নে ভ্যারি করে, ঠিক আছে। বুয়েট প্যাটার্নে সবচাইতে বেশি এই সাবজেক্ট থেকে কোশ্চেন করা হয়, বাদ বাকিগুলোতে একটু কম করা হয়, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবেন। আর টেলিকম সেক্টর এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পার্টটা একটু যদি পরীক্ষা থাকে সেক্ষেত্রে পড়বেন যে হ্যাঁ আমার এখন বিটিসিএলের পরীক্ষা, আমি আসলে বিটিসিএলে জব চাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পার্টটা আপনাকে পড়তেই হবে, এছাড়া আপনার কোনো দরকার নেই। অথবা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পরীক্ষা হচ্ছে, তার মানে সেখানেও ইলেকট্রিক্যাল কম্বাইন্ড, হ্যাঁ, তাহলে আপনাকে 14 এবং 15 ইউনিটটা পড়তে হবে। আবার টেলিকম সেক্টর যেমন বিটিসিএল, বিটিআরসির পরীক্ষা সামনে আসে, তো বিটিআরসির পরীক্ষা থাকলে আপনি কি টেলিকম সেক্টর পড়বেন না? অন্য কোনো বইতে আপনি টেলিকম সেক্টরে কোনো সাবজেক্ট পাবেন? আমি নিশ্চিত পাবেন না। টেলিকম সেক্টরে কোনো বইতে, বাজারে যতগুলো বই আছে কোনো বইতে টেলিকম সেক্টর নাই, ঠিক আছে। আমার এখানে আমি যতগুলো জিনিস ইনক্লুড করেছি অনেক বইতে এগুলো কিছুই পাবেন না। সো আপনি নিশ্চিন্ত যে এই বইতে আপনার সব কিছু আছে, আপনার যখন যেটা দরকার সেটা পড়বেন। আপনার বেজ হিসেবে যারা নতুন, তারা বেজ হিসেবে এই বুয়েট প্যাটার্নটা নেবেন, বুয়েট প্যাটার্নের প্রস্তুতি শুরু করবেন। সোজা কথা হচ্ছে এটা, শুরু করবেন, এরপর বাদ বাকি টপিকসগুলো এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। এবার একটু বিস্তারিত আসি বলতে আমি একটু ইন্ডেক্সে যাই যে আপনি কোন এখানে প্রায়োরিটির কথা বলছিলাম, যে কোন বিষয়টা আপনি বুয়েট প্যাটার্ন প্রেশার্স আপনি বুয়েট প্যাটার্ন দিয়ে শুরু করবেন। এখন বুয়েট প্যাটার্নে আসে ইউনিট 0 থেকে 0, 1, 2, 3 এভাবে আসে ইউনিট 17। সো এখানে আপনি কোন ইউনিটটা আপনি বেশি জোর দিবেন এটা একটু ভালো করে খেয়াল করেন। আপনি জানেন যে কোনো প্যাটার্নে, আপনি এখানে দেখলেন, এখানে প্যাটার্নে যদি যান, প্যাটার্নেই দেখবেন যে কোনো প্যাটার্নে ইউনিট 0টা আছে। ইউনিট 0টা কি? ইউনিট 0টা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল। সো কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে সবসময় কোশ্চেন হয়, সব জায়গায় কোশ্চেন হতে পারে। যেমন কম্পিউটার ফান্ডামেন্টালে আছে কি, বুয়েটে একটা কোশ্চেন আসছিল যে আপনার পিসির একটা কিছু পোর্টের ছবি দিয়ে বলছিল যে এগুলো কোন পোর্ট। সো এই যে টাইপের কোশ্চেনে কিন্তু হতে পারে, নর্মাল কোশ্চেন। সো এটা কিন্তু আপনি পাবেন কোথায়? কম্পিউটার ফান্ডামেন্টালে, ঠিক আছে। অথবা মেমোরি রিলেটেড সমস্যাগুলো বা কম্পিউটার হিস্ট্রি, এই টাইপের জিনিসগুলো পাবেন আপনি কম্পিউটার ফান্ডামেন্টালে। এরপরে সবচাইতে বেশি জায়গায় কোশ্চেন করা হয় কোথায় থেকে? প্রোগ্রামিং সি থেকে। তাহলে প্রোগ্রামিং সিটা আপনি 1 নম্বরে পড়ে ফেলবেন, প্রোগ্রামিং সিটা পড়বেন। এরপরে ডাটা স্ট্রাকচারটা পড়ে ফেলবেন। ডাটা স্ট্রাকচারে সব যে কোনো প্যাটার্নে কোশ্চেন করে, ডাটা স্ট্রাকচার থেকে, প্রোগ্রামিং সি থেকে কোশ্চেন করে, অ্যালগোরিদম থেকে কোশ্চেন করে। তাহলে আপনি ইউনিট 1টা শেষ করে ফেলবেন। তাহলে আপনি ইউনিট 0 শেষ করবেন প্রথমে, ইউনিট 1 শেষ করলেন। তারপরে যারা নতুন আছেন তারা একটু লিখে নিতে পারেন যে কোনটার পরে কোনটা শেষ করবেন, আপনারা নিজেই বুঝবেন। যারা পুরাতন আছেন তারা নিজেই বুঝবেন যে আসলে কোনটা আগে শেষ করতে হবে, কোনটা পরে শেষ করতে হবে। তাহলে প্রোগ্রামিং সি, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এই 3টা কিন্তু বুয়েট প্যাটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবগুলোর এক্সামের জন্য। এই জন্য আপনি ফান্ডামেন্টাল শেষ করবেন, ইউনিট 1 শেষ করবেন। এরপরে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, এটা হচ্ছে আপনি আইবিএ প্যাটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তাহলে আপনি চলে যাবেন ইউনিট 2, এরপরে যাবার দরকার নেই, ইউনিট 3তে চলে যাবেন। ডিজিটাল লজিক সব প্যাটার্নে লাগে, ডিজিটাল লজিক। তাহলে 3 নম্বরে শেষ করে ফেলবেন, 2 নম্বরে শেষ করে ফেলবেন কি এই ডিজিটাল লজিক 3 নম্বরে, ঠিক আছে। ডিজিটাল লজিকটা শেষ করলেন। এরপরে দেখেন নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ওয়েব টেকনোলজি, এখান থেকে এটা সব প্যাটার্নে লাগে। সো আপনি এটা কীভাবে বাদ দেবেন? ইউনিট 4টা 4 নম্বরে আপনি পড়তে হবে। এরপরে থিওরি অফ কম্পিউটেশন এবং কম্পাইলার ডিজাইন, এগুলো একটু পরে পড়েন, কারণ এগুলো শুধুমাত্র বুয়েট প্যাটার্নে লাগে, ঠিক আছে। থিওরি অফ কম্পিউটেশন এবং কম্পাইলার ডিজাইন এটা বুয়েট প্যাটার্ন এবং শুধুমাত্র আইবিএ প্যাটার্নে লাগে, এছাড়া কোথাও খুব একটা বেশি লাগে না, কম, মানে বেসিক জিনিসগুলো জানলে হয়। ডিপ লেভেল থেকে যদি কোশ্চেন করে তাহলে শুধু বুয়েট করতে পারে অথবা
আইবিএ প্যাটার্নে করতে পারে, তাহলে এগুলো একটু পরে পড়েন। এরপরে অপারেটিং সিস্টেম সব প্যাটার্নে কোশ্চেন করে, তাহলে অপারেটিং সিস্টেমটা 5 নম্বরে পড়বেন, তাহলে 5 নম্বরে পড়ে ফেলবেন অপারেটিং সিস্টেম। 6 নম্বরে পড়ে ফেলবেন ডাটাবেস। ডাটাবেস থেকে কোশ্চেন করেন এমন কোনো প্যাটার্ন নাই, সোজা কথা হচ্ছে এটা ডাটাবেস এবং ডাটাবেস কুয়েরি থেকে, এসকিউএল কুয়েরি থেকে কোশ্চেন করেন এমন কোনো প্যাটার্ন নাই, সো এটা আপনি পড়ে ফেলবেন। এরপরে মেশিন লার্নিংটা একটু পরে পড়েন, কারণ এটা আইবিএ এবং বাংলাদেশ ব্যাংক, আইবিএ এবং হচ্ছে যে ইয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট বুয়েট প্যাটার্নে। এরপরে আপনি পড়বেন হচ্ছে সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ডাটা সেন্টার স্টোরেজ অ্যান্ড ক্রিপ্টোগ্রাফি। এইটা হট টপিক্স, এটা বুয়েট প্যাটার্ন বলেন আইবিএ বলেন সব জায়গায় কোশ্চেন করে। সো আপনি এই কন্টেন্টটা আমার বইতে আছে, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ডাটা সেন্টার আপনি কোনো বইতে পাবেন না ডাটা সেন্টার নিয়ে আলোচনা। সো ডাটা সেন্টারের বিষয়গুলো কিন্তু বিআরবির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্লাস অন্যান্য পরীক্ষার জন্য তারও ইম্পর্টেন্ট, সো এটা একটা মাথায় রাখবেন। এই হচ্ছে বিষয়, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পড়বেন। হ্যাঁ, মেশিন লার্নিং একটু পরে পড়েন, কিন্তু এটা পড়বেন। এরপর হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স, এটাও খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এটা তারপরে আসবে 6-7 নম্বরে, ঠিক আছে, 7 নম্বরে আসলো। এরপরে জাভা, বুয়েট প্যাটার্নে জাভা থেকে কোশ্চেন করেই, ঠিক আছে, জাভা থেকে আউটপুট প্রোগ্রাম হোক বা প্রোগ্রাম পাওয়ার সেক্টরের ক্ষেত্রে দেখা গেছে ইলেকট্রিক বিল ক্যালকুলেশন, ইলেকট্রিক বিল ক্যালকুলেশনের জন্য আমি আলাদা একটা চ্যাপ্টার করে দিয়েছি এখানে, ঠিক আছে। ইলেকট্রিক বিল ক্যালকুলেশন আপনি প্র্যাকটিস 1, প্র্যাকটিস 2, এই প্র্যাকটিস সেট 2তে আপনি ইলেকট্রিক বিল ক্যালকুলেশনের একটা অধ্যায় পাবেন, একটা 2টা সেট কোশ্চেন পাবেন, ওই সেটের কোশ্চেনগুলো সলভ করলে আপনি ইলেকট্রিক বিল ক্যালকুলেশন সম্পর্কিত যে জিনিসগুলো এগুলো পেয়ে যাবেন। মাইক্রোপ্রসেসরটা একটু পরে পড়েন, ঠিক আছে, আমি যেটা পড়তে হবে সেটা বলতেছি। এরপরে টেলিকমিউনিকেশনটা, এই চ্যাপ্টারটা কী জন্য, শুধুমাত্র টেলিকম রিলেটেড জবের জন্য এটা পড়বেন, ইউনিট 14। এরপরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটা শুধুমাত্র টেলিকম রিলেটেড জবের জন্য, অর্থাৎ বিটিআরসি, টেলিটক, বিটিসিএল, ঠিক আছে, লিখে রাখতে পারেন, বইতে যদিও লেখা আছে। এরপরে লিনাক্স এবং ইউএমএল, বইটা আপনারা যারা পরীক্ষা দিয়েছেন বা যারা দেন নাই আপনারা জানেন, যারা দিয়েছেন তারা সবাই জানেন যে লিনাক্স এবং ইউএমএল কেস ডায়াগ্রাম এবং ক্লাস ডায়াগ্রাম থেকে কোশ্চেন থাকে। কোনো বইতে আপনি ইউএমএল কেস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম পাবেন না, কোনো বইতে পাবেন না। সো আমার বইতে আমি কীভাবে একটা ইউএমএল কেস ডায়াগ্রাম ড্র করতে হয়, কীভাবে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম ড্র করতে হয়, কেস ডায়াগ্রাম ড্র করতে আমি সেভাবে উল্লেখ করে দিয়েছি এবং এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে। সো আপনি এটা দেখবেন। এরপর হচ্ছে ডিফারেন্স হাব নামে আলাদা একটা চ্যাপ্টার দিয়েছি, এটা অবশ্যই পড়বেন। এটা অবশ্যই পড়বেন, এর জন্য বলতেছি যে এইটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে ডিফারেন্সগুলো আছে ম্যাক্সিমাম পরীক্ষা দেখা যায় যে 1-2টা ডিফারেন্স থাকে, কোনো না কোনো টার্মসের মধ্যে 1-2টা ডিফারেন্স থাকে। সেজন্য এই ডিফারেন্স টার্মটা যত পারেন এটা পড়ার চেষ্টা করবেন, যত বেশি পড়বেন ততই আপনার ওই বিষয়টাতে কনসেপ্ট ক্লিয়ার হবে, ওই বিষয়টা যদি সংজ্ঞা আসে আপনি দিতে পারবেন, সুবিধা অসুবিধা আসলে দিতে পারবেন এবং ডিফারেন্স দিতে পারবেন। এরপরে দেখেন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল, এই দুইটা পার্ট কিসের জন্য, শুধুমাত্র ইলেকট্রিক্যালের সাথে যখন পরীক্ষা হবে তখন আপনি এটা পড়বেন, এছাড়া আপনার পড়ার দরকার নাই। তাহলে এইটা কন্টেন্ট নিয়ে আমার কোনো টেনশন নেই, বই ছোটো হয়ে যাচ্ছে। এরপরে আছে এক্সারসাইজ বুক, এই এক্সারসাইজ বুকগুলো আপনি করবেন। দেখেন কোন বিষয়গুলো থেকে বেশি কোশ্চেন হয় জব পরীক্ষায়, এসকিউএল কোয়েরি থেকে হয়, নেটওয়ার্কিং থেকে হয়, প্রোগ্রামিং সি থেকে হয়, ডাটা স্ট্রাকচার থেকে হয়, অপারেটিং সিস্টেম থেকে হয় এবং জাভা থেকে হয়। জাভার এক্সারসাইজটা জাভা বইয়ের পরে দেওয়া আছে, আমি দেখাবো। তাহলে দেখেন এখানে আপনি এসকিউএল কোয়েরিগুলো করবেন, 90+ এসকিউএল কোয়েরি দেওয়া আছে, আরও বেশি দেওয়া আছে, নেটওয়ার্কিং রিলেটেড প্রবলেম দেওয়া আছে, প্রোগ্রামিং সি থেকে 200টা প্রোগ্রাম এবং 190টা আউটপুট প্রোগ্রাম দেওয়া আছে। যারা আউটপুট প্রোগ্রাম এই 190টা যদি আউটপুট প্রোগ্রাম আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনি যে কোনো আউটপুট প্রোগ্রাম আপনি মিলাই ফেলতে পারতেছেন, কারণ সব লজিক এর ভিতরে ইনক্লুডেড আছে। এরপরে ডাটা স্ট্রাকচার 100টা ডাটা স্ট্রাকচার আছে, এখানে অ্যাসিম্পটোটিক নোটেশন, হ্যাঁ, বুয়েট প্যাটার্ন এবং আইবিএ প্যাটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিম্পটোটিক নোটেশন আপনাকে কমপ্লেক্সিটি বের করতে বলতে হবে, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি রিলেটেড প্রবলেমগুলো এখানে দেওয়া আছে, হিউজ এক্সাম্পল দেওয়া আছে। অপারেটিং সিস্টেমের সিপিইউ শিডিউলিং, ডিশ শিডিউলিং, এলআরইউ অ্যালগরিদম, গত পরীক্ষা এলআরইউ অ্যালগরিদম থেকে আসছে, বুয়েটে 2-2বার আসছে এলআরইউ অ্যালগরিদম থেকে প্রশ্ন। তো দেখা গেছে যে পরীক্ষা যায় বলতেছে এটা কোনো বইতে নাই, সো আপনি আমার বইতে পাবেন, সব কিছু দেওয়া আছে। এরপরে ইলেকট্রিক্যালের সাথে কম্বাইন্ডের জন্য ইউনিট 21 এবং ইউনিট 22, এটা হচ্ছে মডুলেশন এবং ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম থেকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে হচ্ছে যে এটা কার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইলেকট্রিক্যালের সাথে যখন পরীক্ষা হবে তখন আপনার নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, তারপরে আপনার হচ্ছে যে বিটিসিএল, এদের ক্ষেত্রে এই দুইটা টপিক্স লাগবে, এছাড়া কিন্তু লাগবে না। কিন্তু বইতে আছে কেন, আপনার কাছে থাকলো যখন এদের সার্কুলার পড়বে, যখন আপনি প্রিপারেশান নেবেন আপনি নিশ্চিন্ত যে আপনার কাছে কন্টেন্ট আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে কোশ্চেন, এটা হলো কোশ্চেন ব্যাংক, আপনার যা কোশ্চেন ব্যাংক দরকার বুয়েট প্যাটার্নের, নেস্কো, পিজিসিবি, নেস্কোর কোশ্চেনগুলো দেওয়া আছে, ওয়েস্ট জোনের কোশ্চেন দেওয়া আছে, বিটিআরসির কোশ্চেন দেওয়া আছে, সামনে বিটিআরসির পরীক্ষা আছে, যারা বিটিআরসির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য 5 সেট কোশ্চেন, অর্থাৎ লাস্ট ইয়ারের সবগুলো কোশ্চেন। বিআরবি যারা পরীক্ষা দেবেন, বিআরবি পরীক্ষাটা চলে আসছে অলরেডি। বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা আছে, আপনারা জানেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সো এই বইটা বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক কাজে দিবে। তারপরে আপনার বিটিআরসির জন্য অনেক কাজে দিবে, বিটিআরসির জন্য যা কিছু প্রয়োজন
প্রয়োজন, টেলিকম সেক্টর সব দেওয়া আছে। নেস্কোর জন্য যা যা কিছু প্রয়োজন সব দেওয়া আছে কোশ্চেন সহ। নর্থ ওয়েস্টের জন্য মানে অর্থাৎ বুয়েট প্যাটার্নে 27টা সেট কোশ্চেন দেওয়া আছে। বিপিএসসি রিলেটেড যারা প্রিপারেশন নেবেন বিপিএসসির কোশ্চেন দেওয়া আছে। সো আপনি নিশ্চিন্ত যে আপনার একটা জব প্রিপারেশনের জন্য আপনার যা কিছু প্রয়োজন আপনার কাছে আছে। এখন আপনি পড়বেন যে আপনার কোন কোন বিষয় প্রায়োরিটি বেসিসে এবং প্যাটার্ন বেসিসে আপনি পড়বেন যে কী পড়বেন। তাহলে আমি এই আশা করি বিষয়গুলো বুঝাইতে পেরেছি। তাহলে প্রথমে যারা ফ্রেশার্স আছেন তারা প্রোগ্রামিং কম্পিউটার ফান্ডামেন্টাল পড়বেন প্রথমে, তারপরে পড়বেন হচ্ছে যে প্রোগ্রামিং ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ইউনিট 1 লিখে নিতে পারেন। তারপরে পড়বেন ইউনিট 3 পড়বেন ডিজিটাল লজিক, ইউনিট 4 পড়বেন নেটওয়ার্কিং, তারপরে পড়বেন হচ্ছে অপারেটিং সিস্টেম ইউনিট 7, তারপরে হচ্ছে ডাটাবেস ইউনিট 8, তারপরে হচ্ছে যে ইউনিট 10 সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ডাটা সেন্টার স্টোরেজ, ক্রিপ্টোগ্রাফি, তারপরে পড়বেন হচ্ছে যে ডিসক্রিট ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপরে টেলিকম বাদ, মাইক্রোপ্রসেসর বাদ, ইলেকট্রোম্যাগনেটিক মাইক্রোপ্রসেসরের শুধুমাত্র মডার্ন মাইক্রোপ্রসেসর এই বইয়ে শেষের দিকে ইউনিট 13 শেষের দিকে শুধুমাত্র মডার্ন মাইক্রোপ্রসেসর নিয়ে যে আলোচনা করা আছে সেটা পড়বেন, কিন্তু মাইক্রোপ্রসেসর নিয়ে এমনিতে একটু পরে পড়বেন মানে প্রায়োরিটি বেসিসে, ঠিক আছে। এরপরে আপনি যখন বুয়েটের পরীক্ষা দিবেন তখন শুধুমাত্র লিনাক্স এবং ইউএমএল পড়বেন। তারপরে ডিফারেন্স হাবটা অবশ্যই পড়বেন, এটাই হচ্ছে তারপরে ইউনিট 17টা পড়বেন। এরপরে চলে যাবেন এক্সারসাইজ বুকে, ঠিক আছে, এবং কোশ্চেন ব্যাংকে। তাহলে দেখেন আপনার জিনিসটা কিন্তু সহজ হয়ে গেল। তাহলে ইউনিট 20 লাগতেছে, ইউনিট 23 লাগতেছে, তারপরে ইউনিট 17, ইউনিট 16 শুধুমাত্র বুয়েট প্যাটার্নের ক্ষেত্রে, তারপরে চলে যাবেন ইউনিট 13 শুধুমাত্র মডার্ন মাইক্রোপ্রসেসর। এরপরে যখন এটা শেষ হয়ে যাবে তখন আপনি অন্যান্য জিনিসগুলো পড়বেন। এরপরে ইউনিট 12 জাভা প্রোগ্রামিংয়ের আউটপুট প্রোগ্রামগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন এবং কিছু প্রোগ্রামিং রিলেটেড কিছু প্রবলেম দেওয়া আছে, এবং সাথে আপনার পাওয়ার সেক্টরের জন্য ইলেকট্রিক বিল ক্যালকুলেশন সম্পর্কিত বিভিন্ন সমস্যা বুয়েট প্যাটার্নে আসছে প্রিভিয়াসে, সেই কারণে কিছু প্রোগ্রাম দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে ডিসক্রিট ম্যাথমেটিক্সের প্রবলেমগুলো করবেন। এরপরে ইউনিট 10 সাইবার সিকিউরিটি এটা পড়বেন। এরপরে হচ্ছে যে ডাটাবেস পড়বেন, অপারেটিং সিস্টেম, তারপর হচ্ছে যে থিওরি কম্পিটিশন এগুলো পরে, ইউনিট 4, ইউনিট 3, ইউনিট 2 পরে, ইউনিট 1, ইউনিট 0। সো এই অনুসারে পড়বেন প্রায়োরিটি বেসিসে, যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় সেগুলো আগে শেষ করবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর যখন বইটা পড়বেন তখন একটু ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন, প্র্যাকটিসগুলো করবেন এবং এক্সারসাইজ বুকের যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো ফলো করবেন। এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয়, যারা ফ্রেশার্স আছেন, যারা আসলে পুরাতন আছেন, তাদের আসলে এই ধরনের প্রবলেম হয় না। তারা জানেন যে আসলে তাদের কী দরকার এবং কী পড়তে হবে। এবং পরীক্ষার হলে যারা 2-3 বার পরীক্ষা দিয়েছেন তারা অলরেডি দেখছেন যে পরীক্ষার হলে যে আসলে কী সিচুয়েশন হয়। সো এই বিষয়গুলো তো এই জন্য বলতেছি যে যারা নতুন আছেন তারা যদি বইটা পড়তে সমস্যা হয়, বুঝতে সমস্যা বা কীভাবে শুরু করবেন, তারপরও যদি বুঝতে সমস্যা হয় আমার সাথে পার্সোনালি একটু কথা বলে নেবেন যে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু সাজেশন দেন যে আমি কীভাবে শুরু করব বা কোন কোন টপিকস পড়বো। আর যারা ভিডিওটি থাকবে ইউটিউবে প্লাস হচ্ছে যে আমার ফেসবুকে থাকবে, আপনারা সেখান থেকে পজ করে দেখে লিখে নিতে পারবেন। সো আশা করছি আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন যে আসলে কী কী জিনিস পড়বেন। আমি এক্সারসাইজগুলো দেখাই যে বইতে এক্সারসাইজগুলো কীভাবে দিয়েছি, যেমন জাভা আমরা জাভা বুকে চলে যাই। আচ্ছা আমরা সর্বশেষ এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজে যদি যাই, এই যে দেখেন এগুলো হচ্ছে প্রোগ্রামিং সি থেকে দেওয়া, প্রোগ্রামিং সি এর প্রোগ্রামগুলো। এইটা হচ্ছে প্রোগ্রামিং সি এর প্রোগ্রাম, এগুলো প্রোগ্রাম প্র্যাকটিসের জন্য প্রোগ্রাম দেওয়া হয়েছে। এরপরে আছে প্রোগ্রামিং সি থেকে আউটপুট প্রবলেমগুলো, আউটপুট ফাইন্ডিংয়ের যে প্রবলেমগুলো আছে সেগুলো, মানে প্রোগ্রামিং সি এর আউটপুট ফাইন্ডিং রিলেটেড প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আসে। যে আউটপুট প্রোগ্রাম দেখেন এখানে হিউজ এক্সপ্লেনেশন সহ, এই যে এক্সপ্লেনেশন সহ প্রবলেম দেওয়া আছে, এগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন আপনারা যে কোনো আউটপুট প্রোগ্রাম আপনারা করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকে আপনারা জানেন যে ধরনের কোশ্চেন হয়, আইবিআই কোশ্চেন এই ধরনের কোশ্চেন হয়, সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনি আসেন যে এইগুলো দেখেন, এইটা হচ্ছে ট্রি রিলেটেড অর্থাৎ ডাটা স্ট্রাকচার থেকে ট্রি রিলেটেড প্রবলেম হিউজ পরিমাণ দেওয়া আছে। আপনার যতটুকু সম্ভব ততটুকু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এরপরে চলে আসছে এটা হচ্ছে অপারেটিং সিস্টেম থেকে, অপারেটিং সিস্টেমের আছে। তারপরে এই যে অপারেটিং সিস্টেম চলে আসছে, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ডিস্ক শিডিউলিং, হ্যাঁ, তারপরে সিপিইউ শিডিউলিং, ডেডলক,
ডেডলক থেকেও বুয়েট প্যাটার্ন একটা কোশ্চেন আসছিল। সো এই ধরনের প্রবলেম কিন্তু আপনি অন্য বইতে পাবেন না, ঠিক আছে, এইটা একটু বলে রাখছি। এরপরে হচ্ছে যে আপনার মডুলেশন ডিমডুলেশন ওগুলার, তারপরে এসকিউএল কুয়েরিটা একটু দেখায়। এই যে এটা হচ্ছে এসকিউএল কুয়েরি, এই যে দেখেন হিউজ পরিমাণে কুয়েরি দেওয়া আছে, যেটা আপনি প্র্যাকটিস করলে আপনার প্র্যাকটিস কেন করবেন, এই যে টেবিল, এই টেবিলের উপরে কুয়েরিগুলো দেওয়া আছে, এমপ্লয়ি টেবিল, ডিপার্টমেন্ট টেবিল, গ্রেড টেবিল, এই টেবিলগুলোর উপরে কুয়েরি দেওয়া আছে। কুয়েরিগুলো প্র্যাকটিস করলে আপনার ব্রেন, আপনি যত বেশি, আপনি পরীক্ষার হলে কিন্তু আপনার ব্রেন কাজে লাগাইতে হবে। দেখা গেছে যে অনেকে পরীক্ষার হলে গিয়ে কুয়েরি, সহজ কুয়েরি, ব্রেন কাজে আসতেছে না। সো এই ব্রেনটা আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার ব্রেনটা অনেক দ্রুত কাজ করবে, ঠিক আছে, যে হ্যাঁ এটা হলে এমন হয়, আমি এমন করছিলাম, বা এটা হলে এমন করতে হয়, এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকছেই, ঠিক আছে। এর বাইরে আসলে কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন প্লাস প্রিভিয়াস কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে, প্লাস কিছু তৈরি করে দেওয়া আছে। সো এই জিনিসগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনার এরকম, এই যে দেখেন হিউজ পরিমাণে দেওয়া আছে এসকিউএল কোয়েরি, ঠিক আছে, এগুলো করবেন। এখন এগুলো দিতে গিয়ে বইয়ের সাইজ হয়তো একটু বেশি হয়েছে, মানে আমি আমার জিনিসগুলো চিন্তা করে দিয়েছি যে আপনি নিশ্চিত যে আপনার কাছে কন্টেন্ট আছে। এখন আপনি কিভাবে পড়বেন সেটা আপনার বিষয়। যারা নতুন আছেন তাদের জন্য একটু প্রবলেম হবে যে বই দেখেই একটা ডিসিশন বা একটা কথা বলে ফেলে যে বইয়ের সাইজ বড় বা এত বই কেমনে পড়বো। আপনি শুরু করেন, আপনি শুরু না করলে তো আপনি দেখবেন শুরু করলে আপনি জিনিসগুলো জানতেছেন যে বা বুঝতেছেন, ঠিক আছে। আপনি আসলে এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের জিনিস আপনি সব জায়গায় পাবেন না। আবার একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনারা বইটা কিনে এভাবে ইউনিটগুলো ভাগ করে নিতে পারেন, ঠিক আছে। এখন আমি ওইভাবে ধরেন 3টা পার্ট করতেই পারতাম, সেক্ষেত্রে প্রাইস আমার ব্যবসাটা ভালো হতো, এই আর কি বিষয়টা। বাট আমি সেটাতে না গিয়ে আমি চাইছি যে আপনাদের হাতে একটা বই পৌঁছে দিতে, আপনারা যাতে অন্তত নিশ্চিত থাকেন যে এই বইতে আছে। আপনি দেখা গেছে যে ইউনিট যদি করতাম বা পার্ট যদি করতাম, দেখা গেছে যে পার্ট 2 একজন নিল, তার ওটা ভালো লাগলো, দেখা গেছে যে ওটাতে নিয়ে দেখলো যে তার যেটা দরকার সেটা নাই, তো এইভাবে সে কয়টা বই কিনবে, ঠিক আছে। তো আমি তো চাইলে ধরেন একটার জন্য একটা বই বের করতে পারতাম, ঠিক আছে। সো এটা থেকে আমার যেটা বেস্ট মনে হয়েছে আমি সে কাজটা করার চেষ্টা করছি। এরপরে বাদ বাকি বিচার বিবেচনা আপনাদের। আমি সবসময় চেষ্টা করছি যে আপনাদের সাথে থাকার জন্য এবং আপনাদের জন্য কিছু করার জন্য। আর একটা বিষয় বলি, আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে কিছু দেওয়া, তো এই জন্য আমি এই বইতে যেভাবে চ্যাপ্টারগুলো আছে, আমি নেক্সটের জন্য আমি প্রত্যেকটা পরীক্ষা বেসিসে আপনাদের পরীক্ষার আয়োজন করব এবং সাজেশান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বা কোন কোন বিষয় পড়বেন সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব, কোন কোন বিষয় বেশি প্র্যাকটিস করবেন সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে নেস্কোর জন্য আপনি কি পড়তে হবে এবং নেস্কোর জন্য আপনি প্রিপারেশানটা ঠিকভাবে যাতে নিতে পারেন এই বই থেকে, সেই ব্যবস্থা আমি করব। এই বইয়ের প্রত্যেকটা ইউনিট বেসিসে আমি যে ইউনিটগুলো নেস্কোর জন্য ইম্পর্ট্যান্ট, সেই ইউনিটগুলো থেকে আমি আপনাদেরকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পরীক্ষা নিব, যাতে আপনারা আমার সাথে, যেহেতু কোচিং আমার পক্ষে আসলে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, সেহেতু আমি ওইভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমি কোনো ফি নিব না এটার জন্য, পরীক্ষার জন্য। প্রত্যেকটা টপিকস অনুসারে আপনাদের কাছ থেকে পরীক্ষা নেব এবং আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনারা তার আউটপুটটা কেমন। আপনারা যখন বইটা পড়বেন তখন আপনাদের কাছে আসলে ভালো লাগবে যে হ্যাঁ আমি কিছু শিখছি বা কিছু শেখার চেষ্টা করছি। তো পরীক্ষাগুলো দিবেন নিয়মিত, বইটা পড়বেন নিয়মিত, পরীক্ষাগুলো দিবেন নিয়মিত, প্রস্তুতিটা সবার থেকে সেরাটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ কম্পিটিশন বাড়ছে, আগের মতো চিন্তা করলে হবে না যে আমি কয়েকটা প্রশ্ন পড়লেই হবে, ঠিক আছে। একটু আউট অফ বক্স চিন্তা করতে হবে, ঠিক আছে। সো আমি অলরেডি দিয়ে দিয়েছি শিডিউলটা, তারপরে বিস্তারিত শিডিউল দেবো নেস্কোর জন্য আপনারা কীভাবে প্রিপারেশান নেবেন। এরপরে নেস্কোর সাথে প্যারালালি বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা আছে, সেটার জন্য শুরু করব। বিটিআরসির পরীক্ষা আছে, সেটার জন্য শুরু করব। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনের পরীক্ষা আছে, সেটার জন্য শুরু করব। টেসিসের পরীক্ষা আছে, সেটার জন্য শুরু করব। সো আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে আপনাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করব, সহযোগিতা করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার সাথে থাকবেন, আমাকে বিশ্বাস করবেন, এতটুকুই। সো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে আমি কি বলার চেষ্টা করছি, বইটাতে কি আছে, বইটা কেন পড়বেন। আমি পরীক্ষাগুলো নিব, আপনাদের বইটা সুন্দর করে পড়ে পরীক্ষাগুলো দিবেন এবং ফিজিক্যালি প্রত্যেকটা পরীক্ষার সময় যদি মানে প্যান্ডেমিক সিচুয়েশানে যদি কোনো সিচুয়েশান যদি ওরকম তৈরি না হয়, সব কিছু যদি ওপেন থাকে, আমি আপনাদের ফিজিক্যালি একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব।
এবং সেই ফিজিক্যালি পরীক্ষাটা অবশ্যই ওই প্যাটার্নে নেওয়ার চেষ্টা করব এবং ওই এনভায়রনমেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা পরীক্ষা দিতে ইচ্ছুক থাকবেন তারা দিবেন, এখানে জোরাজোরি কিছুই নেই। যারা আসলেই জব চান তারা পরীক্ষা দিলে কি হয়, আপনি জিনিসটার সাথে ইউজ টু হয়ে যাবেন। হ্যাঁ, আমি পরীক্ষা দিতে গেলে অনেক কিছু, যে আমি ভুল হইলেও সেটা ভুলটা কীভাবে শুধরাতে হয়, বা পরীক্ষায় কীভাবে আনসারটা করতে হয়, কোন আনসারটা আগে করতে হয়, কোন আনসারটা পরে করতে হয়, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যত বেশি পরীক্ষা দিবেন ততই আপনার জিনিসগুলোকে, এই জন্য আমি অনলাইনে পরীক্ষা নিচ্ছি প্লাস ফিজিক্যালি একটা পরীক্ষা নেব। ফিজিক্যালি পরীক্ষা নেওয়ার সুবিধা আছে অনেক, সো ফিজিক্যালি পরীক্ষাটা নিব। তো সেটা ফিজিক্যালি পরীক্ষাটা নন এবং ডিপার্টমেন্ট দুইটা একসাথেই হবে, সো সেইভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। তো সবাই শুভকামনা ব্যক্ত করে, এবং কেউ যদি কোনো বিষয়ে যদি কোনো রূপ সমস্যা বোধ করেন আমাকে পার্সোনালি নক করবেন। আমি ইনস্ট্যান্ট যদি আপনাকে সহযোগিতা নাও করতে পারি, আমি যখনই সময় পাবো আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আমার যতটুকু মেধা, আমি সব কিছু জানি না, আমি সব কিছু জেনে জন্মগ্রহণ করি না, আমি জানার চেষ্টা করছি, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি, আমি নিজেকে সহযোগিতা করার চেষ্টা করছি। তো আমার এই যে প্রসেসটা, এখান থেকে আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা আমার সাথে সামনের পথটুকু আপনারা এগোবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।